হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আমিনা খাতুন সুমি। চলে আসলাম আমার চায়না সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে। চায়না সিরিজের ফার্স্ট ভিডিওতে অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। ফার্স্ট ভিডিওতে চায়না থেকে আমরা কিভাবে বেইজিংয়ে পৌঁছালাম তার সকল ইনফরমেশন দেওয়া আছে। যারা এখনও আমার চায়নার সিরিজের ফার্স্ট ভিডিওটি দেখেননি তারা চাইলে ফার্স্ট ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে থাকবে বেইজিংয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি এবং আমাদের কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে তথ্য দেওয়া থাকবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক বাটনে একটা ক্লিক করে দিবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। বেইজিং পূর্ব এশিয়ার রাষ্ট্র চীনের রাজধানী। বেইজিং কথাটির অর্থ হচ্ছে উত্তরের রাজধানী। সামগ্রিকভাবে বেইজিংকে চীনের রাজনীতি, শিক্ষা, বুদ্ধিবৃত্তি ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। আজকের ভিডিওতে বেইজিংয়ের সেরা 4টি জায়গা সম্পর্কে আপনাদেরকে জানাবো। যদি বেইজিং সিটিতে আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং খুব সহজেই সেই 4টি জায়গা আপনারা সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। ফরবিডেন সিটি। চীনের বেইজিংয়ে অবস্থিত এই ফরবিডেন সিটি বিশ্বের বৃহত্তম প্যালেস কমপ্লেক্স। ফরবিডেন সিটির বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ শহর। নামটি নিষিদ্ধ হলেও এই শহরের ব্যাপারে পর্যটকদের আগ্রহ একটু বেশি। চীনে ঘুরতে আসলে সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ অপূর্ব সৌন্দর্যের এই শহরে অবশ্যই ঘুরে যাবেন। প্রতি বছর 14 মিলিয়ন পর্যটক ঘুরতে আসে এই ফরবিডেন সিটিতে। ফরবিডেন সিটিতে ঘুরতে আসলে অবশ্যই আপনাকে সকাল সকাল আসতে হবে। সকাল সকাল আসলে দুটি সুবিধা, রোদ থাকবে না এবং আর ভিড়ও কম থাকবে। আমাদের এখানে আসতে আসতে প্রায় 11টা বেজেছে। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় এবং প্রচণ্ড রোদ, এবং এই রোদে সব কিছু ঘুরে ঘুরে দেখতে আমাদের যে কি কষ্ট হয়েছে তা বলা বাহুল্য। এবং এই পুরো প্যালেসটি ঘুরে আসতে আমাদের সময় লেগেছে 4 ঘন্টা। প্রতিদিন সকাল 8:30 থেকে 4টা পর্যন্ত এই সিটিটি পর্যটকদের জন্য খোলা থাকে। এই সিটিতে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 60 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় 1020 করে পড়বে। আমরা হোটেল থেকে এখানে মেট্রোতে করে এসেছি। আপনারা চাইলে বাস বা প্রাইভেট কারে করেও আসতে পারবেন। আমরা চায়না ট্যুরের সব জায়গায় ঘোরার জন্য কিন্তু মেট্রোতেই চলাফেরা করেছি। এটা আমাদের সময় এবং টাকা দুটোই বাঁচিয়েছে। এখানে ঘোরার জন্য আপনি সাথে গাইড নিতে পারবেন। আমরা কোনো গাইড নেইনি, নিজেরাই নিজেদের মতো ঘুরেছি। গাইড নিলে দেখা যায় যে সময় নিয়ে কোনো কিছু দেখা যায় না। এখানে আপনি চাইনিজ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষারও গাইড পেয়ে যাবেন। সেক্ষেত্রে টাকার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন একটু ফরবিডেন সিটি সম্পর্কে জেনে আসি। ফরবিডেন সিটিটি 180 একর জায়গা জুড়ে অবস্থিত। এই নগরীর আরেকটি নাম হলো প্যালেস মিউজিয়াম। এখানে 90টিরও বেশি প্রাসাদ, 980টির মতো চত্বর ও 8728টির মতো রুম রয়েছে। ফরবিডেন সিটি ছিল চীন সম্রাটদের বাসস্থান। 500 বছর ধরে চীনের 24 জন সম্রাট ও তাদের পরিবারের আনুষ্ঠানিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল এই নগরী। চীনা মিং ও সিং সাম্রাজ্যের সময় অনুমতি ছাড়া সাধারণ জনগণের এখানে প্রবেশ করা নিষেধ ছিল বলেই এই সিটির নাম ফরবিডেন সিটি। এমনকি রাজ পরিবারের কোনো পুরুষ আত্মীয় এখানে আসতে পারত না। মূলত সম্রাট তার স্ত্রীদের বাইরের জগৎ থেকে সুরক্ষিত রাখার জন্যই এই শহরের সবার প্রবেশাধিকার মানা করে দিয়েছিলেন। আর এখন পুরো বিশ্বের মানুষ এখানে আসতে পারলেও সেই সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে এই নগরীর নামটা নিষিদ্ধ শহর নামেই আছে। মূলত এই প্যালেস না দেখলে কেউই সম্রাটদের মর্যাদা ও গৌরব সম্পর্কে বুঝতে পারবে না। বিশ্বের সবচেয়ে সুন্দর স্থাপত্যের এক অনন্য নিদর্শন হচ্ছে এই নগরী। দৃষ্টিনন্দন স্থাপত্যের জন্য 1987 সালে এই প্যালেসকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নিষিদ্ধ নগরীটি 2 ভাগে বিভক্ত।
দক্ষিণের ভাগ মূলত বাইরের দিকের অংশ। এখানে সম্রাট বিভিন্ন অফিসিয়াল কাজ করার সাথে সাথে জনসম্মুখে বিচার সালিশ করত। পুরো কমপ্লেক্সের মধ্যে এই জায়গায় পর্যটকদের ছবি তোলার জন্য বেশ পছন্দের একটি জায়গা। আমরাও এখানে কিছু ঝটপট অনেকগুলো ছবি তুলে নিলাম। আর উত্তরের দিকের অংশ হলো অভ্যন্তরীণ কোর্ট। এখানে সম্রাট নিজের পরিবার নিয়ে থাকত। প্রতিটি ভবনের খুঁটিনাটি জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবেন। অদ্ভুত সুন্দর কারুকাজ, রঙের মিশ্রণ আর প্রতীকী কিছু বিষয় ফুটে উঠেছে যা আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, এই ফরবিডেন সিটিতে প্রতিদিন 40,000 পর্যটক এন্ট্রি করার সুযোগ পায়। যারা টিকিট নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন তারা কিন্তু চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন। আমরা কিন্তু এখানে এসে সরাসরি টিকিট কেটেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। ওয়াংফুজিং স্ট্রিট। ওয়াংফুজিং স্ট্রিট বেইজিংয়ের অন্যতম বিখ্যাত শপিং স্ট্রিট। আধুনিক শপিং মল, ঐতিহ্যবাহী দোকান এবং অনন্য খাবারের স্টলের একটি প্রাণবন্ত মিশ্রণ। এটি একটি জমজমাট এলাকা। এখানে পর্যটকরা বিশালবহুল ব্র্যান্ড থেকে শুরু করে স্থানীয় কারুশিল্প সবকিছুই খুঁজে পাবেন। ওয়াংফুজিং স্ট্রিট মূলত বেইজিংয়ের ডংচেংয়ে অবস্থিত। এটি তিয়ানানমেন স্কোয়ারের খুবই কাছে। আমাদের হোটেলের কাছাকাছি হওয়ার কারণে আমরা হেঁটে এই স্ট্রিটে এসেছি। আপনাদের যদি দূরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মেট্রোতে করেও আসতে পারেন, এছাড়া তো আপনাদের বাস বা প্রাইভেট কারে করেও আসতে পারবেন। মিং রাজবংশের মাঝামাঝি সময় থেকেই এই এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চলছে। কিং রাজবংশের মধ্যে 10টি অভিজাত এস্টেট এবং রাজকুমারীর বাসস্থান এখানে নির্মিত হয়েছিল। এখানে মিঠা পানির একটা কূপ আবিষ্কৃত হয়েছিল, আর তখনই এই রাস্তাটির নাম রাখা হয় ওয়াংফুজিং স্ট্রিট। ওয়াংফু মানে রাজকুমারের বাসভবন এবং জিং মানে হচ্ছে কূপ। এই স্ট্রিটটি বেইজিংয়ের কেনাকাটা এবং খাবারের জন্য খুবই জনপ্রিয়। এই স্ট্রিটে আপনি বিভিন্ন রকমের বিদেশি খাবারও পেয়ে যাবেন। লিও লি চ্যাং সহ ওয়াংফুজিং হলো বেইজিংয়ের ঐতিহ্যবাহী ডাউনটাউন এলাকাগুলির মধ্যে একটি। 90 দশক পর্যন্ত এই স্ট্রিটে যান চলাচল ছিল, কিন্তু বর্তমানে ওয়াংফুজিং স্ট্রিটটি শুধু পথচারীদের জন্য। ওয়াংফুজিং স্ট্রিটে প্রায় 280টিরও বেশি দোকান রয়েছে এবং শপিং মলগুলোর মধ্যে রয়েছে বেইজিং ডিপার্টমেন্ট স্টোর, বেইজিং এপিএম, বেইজিং মল এবং ওরিয়েন্টাল প্লাজা দ্য মল। এছাড়াও আছে ডব্লিউএফ সেন্ট্রাল। এছাড়াও এখানে আপনি অনেক রকমের স্ন্যাক্স আইটেম, স্ট্রিট ফুড, এর মধ্যে রয়েছে বেশি পপুলার সেটা হচ্ছে যে কাবাব আইটেম। আর এখানে তো আছে ডেজার্টের মধ্যে আছে আপনার আইসক্রিম পেয়ে যাবেন, আর ওদের সবচেয়ে পপুলার যে ডেজার্টটা সেটা হচ্ছে টাঙ্গুলো। এই খাবারটার নাম হচ্ছে টাঙ্গুলো। এটা হচ্ছে বিভিন্ন ফল একটা স্টিকের মধ্যে দেওয়া থাকে এবং সেটা একটা সিরাপের মধ্য দিয়ে চকলেটের মতো করে দেয়। এটা আমার কাছে অতটা ভালো লাগেনি, আমার কাছে মনে হয়েছে একদমই আমার টাকাটা নষ্ট হয়েছে। একটা স্টিকের দাম হচ্ছে 20 ইউয়ান করে নিয়েছে। আমি মনে করি ওয়াংফুজিং স্ট্রিট ঘোরার জন্য বিকেলবেলা বেস্ট সময়। বিকেলবেলা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত খুব জমজমাট হয় এই এরিয়াটা, এবং আমি মনে করি প্রতিদিনই আপনি যতদিন বেইজিংয়ে থাকবেন প্রতিদিনই আপনি ওয়াংফুজিং স্ট্রিটটি সন্ধ্যার পর আপনি ঘুরতে খুবই এনজয় করবেন। ইউনিভার্সাল স্টুডিও, এটি বেইজিংয়ের একটি ইউনিভার্সাল থিম পার্ক।
এটি হচ্ছে বেইজিং ইউনিভার্সাল ট্রেন স্টেশন। আমরা মেট্রো রেলে করে এই ট্রেন স্টেশনে এসেছি। আমাদের হোটেল থেকে ইউনিভার্সাল স্টুডিওতে আসতে মেট্রো রেলের টিকিট প্রাইস ছিল পার পারসন 5 ইউয়ান করে। এখানে যদি আমরা কারে করে আসতাম সেক্ষেত্রে আমাদের প্রায় 350 থেকে 400 ইউয়ান ব্যয় করতে হতো। আর ট্রেন স্টেশন থেকে প্রায় 7 মিনিট হাঁটলেই আপনি বেইজিং ইউনিভার্সাল সিটি ওয়াকটি পেয়ে যাবেন। এই সিটি ওয়াক দিয়েই কিছু দূর হাঁটলেই আপনি বেইজিং থিম পার্কটি পেয়ে যাবেন। এই সিটি ওয়াককে এন্ট্রি করতে কিন্তু কোনো ফি দিতে হয় না। আর এই সিটি ওয়াকে আপনি ভ্যারাইটিস শপ, ডাইনিং, রেস্টুরেন্ট এবং সিটি ওয়াক দিয়েই পার্কিং, ওয়াটার পার্ক ও থিম পার্কে আপনি এন্ট্রি করতে পারবেন। সিটি ওয়াক দিয়ে কিছু দূর হাঁটলে ইউনিভার্সাল বেইজিং থিম পার্কে টিকিট কাউন্টার পাবেন। থিম পার্কে এন্ট্রি করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। এখানে ডিফারেন্ট টাইপের প্যাকেজ রয়েছে। আপনি 1 ডে থেকে শুরু করে 1 ইয়ারেরও টিকিট কাটতে পারবেন। আমরা 1 ডে টিকিট কেটেছিলাম। এখানে 1 ডে টিকিট প্রাইস পার পারসন 583 ইউয়ান এবং 3 থেকে 11 বছর বাচ্চাদের টিকিট প্রাইস 435 ইউয়ান করে। আমাদের 3 জনের বাংলাদেশি টাকায় প্রায় 28,000 টাকা পড়েছে। এই টিকিটের মধ্যে আপনি এন্ট্রি ফ্রি, সব রাইড একবার করে ওঠার সুযোগ এবং লকারের সুবিধা পাবেন। ইউনিভার্সাল স্টুডিও সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে। এই পার্কটি বিশ্বের 5ম ইউনিভার্সাল স্টুডিও ব্র্যান্ডের থিম পার্ক। জাপান এবং সিঙ্গাপুরের পরেই কিন্তু বেইজিং ইউনিভার্সাল স্টুডিওর নাম চলে আসে। এখানে আসলে আপনার সময় কিভাবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। এই পুরো থিম পার্কটি ঘুরতে এবং সব রাইডে চড়তে হলে আপনাকে 2 থেকে 3 দিন টাইম রাখতে হবে। প্রতিটি রাইডের জন্য আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। এর জন্য আপনার ধৈর্য এবং সময় দুটোই আপনার থাকতে হবে। এই ইউনিভার্সাল থিম পার্কটি 7টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড, হলিউড, ওয়াটার ওয়ার্ল্ড, কুংফু পান্ডা, হ্যারি পটার, ট্রান্সফর্মার এবং মিনিয়ন ল্যান্ড। এখানে টোটাল 21টি রাইড রয়েছে, 4টা রোলার কোস্টার এবং একটা ওয়াটার রাইড আছে। এবং এই থিম পার্কে ডিফারেন্ট ক্যারেক্টারের রোড শো হয়, যা এক কথায় দারুণ। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছিল, কিন্তু আমাদের সময়ের জন্য আমরা সব রাইডে উঠতে পারিনি। যদি আপনারা আসেন তাহলে আমি বলবো 2 দিন এই থিম পার্কের জন্য রাখতে। গ্রেট ওয়াল। চীনের কথা বললেই যে শব্দটি আমাদের মনে প্রথম উকি দেয় তা হচ্ছে চীনের মহাপ্রাচীর। একে চীনের ভাষায় বলা হয় সাংসং। সাংসং এর আবিধানিক অর্থ হচ্ছে দীর্ঘ দেয়াল। এটি মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা। বিশ্বের 7ম আশ্চর্যের একটি হচ্ছে চীনের এই মহাপ্রাচীর। বেইজিং শহর থেকে প্রায় 70 কিলোমিটার এর দূরত্ব। এই গ্রেট ওয়ালে আসতে আপনি অনলাইনে বা নিজে এসেও টিকিট কাটতে পারবেন। নিজে এসে টিকিট কাটলে যাওয়া আসা খাওয়া সব মিলিয়ে কস্টটা একটু বেশিই পড়ে যায়। তাই আমরা trip.com এর থেকে গ্রেট ওয়ালে টিকিট কেটেছিলাম। আমাদের 3 জনের টোটাল টিকিট প্রাইস ছিল $78। এই টিকিটের মধ্যে যাওয়া আসা, এন্ট্রি টিকিট এবং বুফের লাঞ্চের ব্যবস্থা ছিল এবং সাথে কিন্তু ইংলিশ গাইডও ছিল। Today, no matter you have any questions, any problem, you all can ask me. Okay? It's right down below to the Chairman Mall. Because you know, no Chairman Mall, no China. All the Chinese people, we will very respect the Chairman Mall. But won't lock you, that is tower number 20. Okay?
আমাদের গ্রেট ওয়াল দেখার যাত্রা শুরু হয়েছিল সকাল 8টায়। আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে এই গ্রেট ওয়ালের এন্ট্রি করতে। গ্রেট ওয়াল এন্ট্রি করে দেন আমাদের যে গাইড ছিলেন তিনি আমাদেরকে কেবল কারের আপ ডাউনের টিকিট আমাদের কাছে দিয়ে দেয়। দেন আমাদের এই শাটল বাসে করে আমাদেরকে কিছু দূর নিয়ে যাওয়া হয় কেবল কারের কাছে, এবং সেখান থেকে আমাদেরকে যেখানে শাটল বাস নামিয়ে দেয় সেখান থেকে আমাদেরকে আবার কিছু দূর হাইকিং করে দেন আমাদের কেবল কারের কাছে যেতে হয়েছে। আপনাদের কাছে বলে রাখি যে গ্রেট ওয়ালের কিন্তু কয়টি অংশ রয়েছে, যেমন বাদালিং, মুথিয়ানাইউ, সিসাথাই, চিন সানলিং, হুয়াচং। আমার সাউন্ডগুলো হচ্ছে কিনা আমি জানি না, তবে এর মধ্যে দেশি বিদেশি পর্যটকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মুথিয়ানাইউ। এই মুথিয়ানাইউ পয়েন্টে আপনি হেঁটেও যেতে পারবেন বা কেবল কারে করে যেতে পারবেন। যদি আপনারা হেঁটে আসেন সেক্ষেত্রে 2 ঘন্টারও বেশি সময় লাগবে, আর কেবল কারে গেলে 5 মিনিটের মধ্যে আপনারা উপরে উঠে যাবেন। তো আমরা কেবল কারে করে উপরে উঠেছি, এবং এই কেবল কারের জন্য কিন্তু আলাদাভাবে 3 জনকে আমাদের 420 ইউয়ান দিতে হয়েছে, এবং আমাদের এই গ্রেট ওয়ালে ভ্রমণে বাংলাদেশি টাকায় টোটাল কস্ট পড়েছে প্রায় 16,000 টাকা। এই গ্রেট ওয়াল ট্যুরে অবশ্যই আপনাকে কিন্তু একদিন সময় রাখতে হবে। এখন চলুন গ্রেট ওয়াল সম্পর্কে কিছু তথ্য জানা যাক। গ্রেট ওয়ালের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 8,851.8 কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লোকনুর নামক স্থানে। বিভিন্ন সময় বিভিন্ন রাজা এই প্রাচীরের বিভিন্ন অংশ তৈরি করেন। এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 2008 সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন চাইনিজরা কিন রাজ সাম্রাজ্যের সময়। চীনের প্রথম সম্রাট কিং সিং হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুদের হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য এই প্রাচীরটিকে আরও দীর্ঘ করে নির্মাণ করেছিলেন। মহাপ্রাচীর নির্মাণের প্রধান লক্ষ্যই ছিল বহিঃশত্রুর আক্রমণ থেকে বিশাল এই দেশটাকে রক্ষা করা। মুথিয়ানাইউ অংশে কয়েকটি ওয়াচ টাওয়ার রয়েছে এবং এই মহাপ্রাচীরের চারপাশটা সবুজে ঘেরা। এক এক ঋতুতে এর এক এক রকম সৌন্দর্য দেখা যায়। যারা হাইকিং করতে পছন্দ করেন তাদের জন্য বাদালিং বেস্ট। চায়নায় ঘুরতে আসলে অবশ্যই গ্রেট ওয়াল দেখার সুযোগটি একদমই হাতছাড়া করবেন না। গ্রেট ওয়াল ঘোরার জন্য আমাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছিল। আমরা গ্রেট ওয়াল ঘুরে দেন আমরা কেবল কারে করে নিচে নেমে বুফে লাঞ্চ সেরে নিলাম। আমাদের এই বুফে লাঞ্চটা কিন্তু আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড ছিল। বুফে খাবারের ব্যবস্থা থাকলেও সব খাবার আমাদের জন্য উপযুক্ত ছিল না। আমরা শুধু রাইস, চিকেন এবং ফিশ, ভেজিটেবল এগুলোই খেয়েছি, এবং বাকি আইটেমগুলো আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ বেশিরভাগই ছিল পর্কের তৈরি। তো বুফে খাবার দেখে খুশি হওয়ার কিছু নেই, আর এখানের খাবার অত যে মজা তাও না। দেন আমরা একটু চারপাশ ঘুরলাম, কারণ আমাদের 4টা পর্যন্ত টাইম ছিল। তো আমরা চারপাশ ঘোরার পরে এখানে আবার ওদের বিকেলে স্ন্যাক্সেরও আয়োজন ছিল। সেখানে আমাদের চা এবং ওদের যে ক্রিস্পি বিস্কিট টাইপ সেটা দিয়েছে। তো আমরা সেই নাস্তা শেষ করে দেন আমরা 4টার বাসে করে আমাদেরকে যেখান থেকে পিক করেছিল ঠিক সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা এখন মেট্রোতে করে আমাদের হোটেলে যাব। আমি তো প্রথমেই বলেছি যে আমরা চায়না ট্যুরের যাতায়াতের জন্য আমরা মেট্রো রেলে করে যাওয়া আসা করেছি। চায়না ট্যুরের ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে মেট্রো রেলে কীভাবে যাতায়াত করবেন, কিভাবে টিকিট কাটবেন সে সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছে। আপনাদের সুবিধার্থে ফার্স্ট ভিডিও লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব, এবং ভেন্ডিং মেশিনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কেও আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিও লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
আমাদের হোটেলের সামনেই মেট্রো স্টেশন থাকায় আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। আমি বলবো যে চায়না আসার আগে বাংলাদেশ থেকে যদি ট্রান্সপোর্ট নিয়ে একটু স্টাডি করে আসেন তাহলে ফ্যামিলি নিয়ে চায়নাতে ঘুরতে তেমন কোনো প্যারায় পড়তে হবে না। এখানকার মেট্রো স্টেশনগুলো এত নিট অ্যান্ড ক্লিন এবং সাজানো গোছানো যে আপনার মনেই হবে না কোনো একটা রেল স্টেশনে বা মেট্রো স্টেশনে আপনি এখানে এসেছেন। মানে দেখলে মনে হবে যে এয়ারপোর্টে আপনি এসেছেন, এত সুন্দর মানে ওদের স্টেশনগুলো। আর এছাড়া ওদের ভাষাগত প্রবলেমের কারণে কিন্তু খাবারেরও একটা বিশাল প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে আমাদের মতো বাঙালিদের। আর হালাল আর হারামের তো একটা ব্যাপার আছেই। তো বেশিরভাগ বাঙালিদের কাছেই কিন্তু শোনা যায় যে চায়নাতে খাবার খাওয়া যায় না, তারা বেশিরভাগই কেএফসি ম্যাকডোনাল্ডস খেয়ে চায়না ট্যুরটা পার করে। কিন্তু আমরা কিন্তু সেই প্রবলেমটা ফেস করি নাই, কারণ হচ্ছে যে আমরা এখানে মুসলিম রেস্টুরেন্টে খেয়েছি এবং ট্রান্সলেটর অ্যাপসটা থাকার কারণে আমরা চাইনিজ লেখার খাবারের নামটা আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে দেখেছি যে সেই খাবারটা আমাদের জন্য হালাল কিনা এবং আমরা খেতে পারবো কিনা। একটু খুঁজলেই আপনারা এখানে কিন্তু মুসলিম রেস্টুরেন্টগুলো পাবেন এবং এখানে বেশিরভাগ মুসলিম রেস্টুরেন্টের সাইনবোর্ডগুলো কিন্তু গ্রিন কালারের হয় এবং রেস্টুরেন্টের স্টাফরা মেয়েরা হিজাব পরে থাকে এবং ছেলেরা টুপি পরে থাকে। এটা দেখেও আপনারা বুঝবেন যে সেটা একটা মুসলিম রেস্টুরেন্ট। এছাড়া আমি বলবো ওদের প্রত্যেকটা খাবারই আমার কাছে খুব ভালো লেগেছে এবং ওদের খাবারের পরিমাণটাও খুব বেশি থাকে। আমরা 3 জন ছিলাম কিন্তু আমরা 2 জনের খাবার অর্ডার করেছি এবং সেটা আমরা অনায়াসে 3 জন খেতে পেরেছি। আর ওদের স্যুপগুলো মানে নুডলস স্যুপগুলো তো অবশ্যই ট্রাই করবেন। ওদের প্রত্যেকটা নুডলস স্যুপগুলোই আমার কাছে ভালো লেগেছে। আমি প্রত্যেকটা খাবারের ছবি দেওয়ার চেষ্টা করেছি এবং ওদের খাবারের টেস্টও আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি বেইজিংয়ের এই আমরা কোথায় কোথায় ঘুরেছি কি কি করেছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর। এবং তারপরও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকে আমাদের বেইজিংয়ের শেষ দিন, আমরা এখানে বেইজিংয়ে 4 দিন 3 রাত ছিলাম। আমরা কাল সকালে বুলেট ট্রেনে করে আমরা সাংহাই যাব। তো বুলেট ট্রেন সম্পর্কে সকল তথ্য আমার নেক্সট ভিডিওতে থাকবে। তো আশা করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওতে কি কি নতুনত্ব আনা দরকার এবং কি কি পরিবর্তন করা উচিত সে সম্পর্কেও আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন। এবং সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।